তো দেখো আমরা আজকে ভূগোলের বেসিক ইনফরমেশনগুলো পড়ব। বেসিক ইনফরমেশন বলতে হালকা উপর দিয়ে, যাতে আমাদের হালকা কনসেপ্টটা হালকা থেকে যায়। তো ভূগোল পড়তে হলে ফার্স্টে হিমালয় দিয়ে শুরু করি। হিমালয়ের এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। উত্তর থেকে দক্ষিণে হিমালয়কে কটা ভাগে ভাগ করেছে? চারটা ভাগে ভাগ করেছে। আমরা প্রত্যেকটা ভাগের নাম লিখে দেব। প্রথমের ভাগের নাম ট্রান্স হিমালয় বা পার হিমালয়। উপরের ভাগের নাম ট্রান্স হিমালয় বা পার হিমালয়। মাঝের অংশটা হচ্ছে মধ্য হিমালয়। তারপরেটা হচ্ছে বৃহৎ হিমালয়। এই বৃহৎ হিমালয়ের মধ্যেই সমস্ত উঁচু উঁচু শৃঙ্গগুলো আছে, যেমন আমরা বলতে পারবো হিমালয় আছে, মাকালু আছে, অন্নপূর্ণা আছে, এর মধ্যেই আছে। তারপরে আছে মধ্য হিমালয় আছে, তার নিচে আছে শিবালিক। এবার দেখো কি বলছে, এই চারটা ভাগ উত্তর দক্ষিণ, এদিকটা হচ্ছে পূর্ব, এদিকটা হচ্ছে পশ্চিম। এই চারটা ভাগ পশ্চিম দিকে স্পষ্ট লক্ষ্য করা যায়। যত পশ্চিম থেকে আমরা পূর্ব দিকে যাব, চারটা ভাগের মধ্যে শিবালিক ভাগটা নাই হয়ে যাবে, আস্তে আস্তে উঁচু হয়ে যাবে। উঁচু হওয়ার ফলে খাড়া ঢাল হয়ে যাবে, শিবালিক ভাগটা নাই হয়ে যাবে। এদিকটার দৈর্ঘ্য প্রায় 450 কিলোমিটার এরিয়া জুড়ে আছে, আর এদিকটা প্রায় 150 কিলোমিটার এরিয়া জুড়ে আছে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এদিকটা বেশি ছিদ্রে আছে আর এদিকটা খাড়া ঢালভাবে আছে। তাহলে কোন দিকটা বেশি উঁচু? এদিকটা বেশি উঁচু। তাহলে এখানে কি আছে বলো তো? মাউন্ট এভারেস্ট কোথায় আছে? ওটা ভারতের মধ্যে নয়, ওটা আছে নেপালে। ঠিক আছে? তো দেখো আমরা বেশি অত ডিটেলসে যাব না, ডিটেলসে আস্তে আস্তে এগাবো। আমরা এখন পড়বো ট্রান্স হিমালয় বা পার হিমালয়। হিমালয়টা কীভাবে সৃষ্টি হয়েছে না হয়েছে, কোন পার্টের অংশ, ভারতের অবস্থান, এটা আমরা আস্তে আস্তে দেখবো। আমরা বেসিক ইনফরমেশনগুলো দেখে নেব। ট্রান্স হিমালয় পাড়ের মধ্যে আছে এইখানে আছে ট্রান্স হিমালয়ের মধ্যে আছে তিনটা অংশ। এক নম্বর কারাকোরাম। দুই নম্বর বলছে লাদাখ, তিন নম্বর বলছে জাস্কার। কারাকোরাম, লাদাখ, জাস্কার পরপর। এটা এই উপরের পাহাড়টার নাম কাশ্মীরের মধ্যে আছে কারাকোরাম, লাদাখ, জাস্কার। মানে এই তিনটা পাহাড়ের নাম কি বললাম? কারাকোরাম, লাদাখ, জাস্কার। তো কারাকোরাম, লাদাখ, জাস্কার কি হিমালয়ের পাটের পিছনের অংশ। ঠিক আছে? তো এই কারাকোরামের যে এই পাহাড়টা আছে, কারাকোরাম পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সিয়াচেন। এখানে অনেকগুলো শৃঙ্গ আছে, সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সিয়াচেন। কারাকোরাম পাহাড়ে, তাহলে সিয়াচেনটা কোথায় অবস্থিত? কারাকোরাম পাহাড়ের উপরেই অবস্থিত। এখানেই আছে K2 বা গর্ডিন অস্টিন। যদিও এটা পিওকের জায়গার মধ্যে আছে, যদি বলে যে ভারতের মধ্যে অবস্থিত কিংবা ভারতের অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গের নাম, ভারতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে K2, কিন্তু ভারতের মধ্যে অবস্থিত মানে বর্তমানে যেটা আছে সর্বোচ্চ শৃঙ্গের নাম হয়ে যাবে তখন কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে। কিন্তু কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? সিকিম অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? সিকিম, এখানে আছে কাঞ্চনজঙ্ঘা। তো দেখো তাহলে ট্রান্স হিমালয়ের মধ্যে কটা ভাগ পড়ছে? কারাকোরাম, লাদাখ, জাস্কার পরপর আছে। এখান থেকে একটা আমাদের বিশাল ইম্পর্টেন্ট, লাদাখ আর জাস্কারের মধ্যে দিয়ে গেছে সিন্ধু নদী। আর হচ্ছে কারাকোরাম, লাদাখ, জাস্কারের মধ্যে দিয়ে গেছে কোন নদী? বলো? সোন নদী। ঠিক আছে? সোন নদী না, কি গেছে? শোক নদী না, সোন নদী। ঠিক আছে? সোন নদী গেছে। তো তোমরা তাহলে বুঝতে পারবা, দেখো সিন্ধু নদী একটু নিচ দিয়ে গেছে, তার উপর দিয়ে গেছে সোন নদী।
তাহলে সিন্ধু নদী এখান থেকে যে সিন্ধু নদী উৎপত্তি তাহলে এখানে তিব্বতের মানস সরোবর থেকে। সিন্ধু নদী উৎপত্তি কোথায়? তিব্বতের মানস সরোবর থেকে। আমরা নদীতে পুরো নদী যখন পড়বো পুরো গতিপথটা পড়বো। কারাকোরাম লাদাখের মাঝখান দিয়ে গেছে সোন নদী, লাদাখ আর জাসকারের মাঝখান দিয়ে গেছে সিন্ধু নদী। বুঝা যাচ্ছে ব্যাপারটা? ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ছে 3টা ভাগ। এবার আছে বৃহৎ হিমালয়। বৃহৎ হিমালয় বৈশিষ্ট্যর মধ্যে পড়বো আমরা, এখানে আছে নাঙ্গা পর্বত থেকে নামচা আরোয়া পর্যন্ত বিস্তৃত। টোটাল দৈর্ঘ্য হচ্ছে, প্রথমে আমরা বললাম নাঙ্গা পর্বত থেকে নামচা আরোয়া পর্যন্ত বিস্তৃত। টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2500 কিলোমিটার। ঠিক আছে, নাঙ্গা পর্বত থেকে নামচা আরোয়া পর্যন্ত বিস্তৃত। এরপরে হিমালয়টা এদিকে কাট খেয়েছে, এদিকে কাট খেয়েছে, একটা দিকে গেছে পাকিস্তানের মধ্যে দিকে, একটা আফগানিস্তান দিকে গেছে হিন্দুকুশ নামে। নাঙ্গা পর্বত থেকে নামচা আরোয়া পর্যন্ত বিস্তৃত, টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2500 কিলোমিটার। এই বৃহৎ হিমালয়ের মধ্যেই মাউন্ট এভারেস্ট, তারপরে বিভিন্ন পাহাড়গুলো অবস্থিত। যখন আমরা আরও ডিটেলসে পড়ে তখন যাব। মধ্য হিমালয় হচ্ছে, দেখো এরকম অবস্থা। মধ্য হিমালয় আর বৃহৎ হিমালয়ের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এখানে আমরা হচ্ছে মানালি, বিভিন্ন ঘোরার জায়গাগুলো আছে, সেখানে আমরা ঘুরতে চাই। তা আমরা যদি আর একটু ভালো মতো দেখি, দেখো এই জায়গাটা হচ্ছে বৃহৎ হিমালয়। এখানে বৃহৎ হিমালয়ে কোনো ঘোরার জায়গা নেই, এখানে কি বরফে ঢাকা থাকে। মধ্য হিমালয় আর বৃহৎ হিমালয় মাঝখানে দেখছো ফাঁকা জায়গা আছে, এখানে কি বলে, এটা ঘাটি বলে। এখানে বিভিন্ন ধরনের ঘাস আছে, সুন্দর সুন্দর ঘাস আছে, ঘোরার জায়গা আছে। আর মাঝখানে শিবালিক, এটাও ঘাটি। এখানে দুন আর দোয়ার, এখানে এই জায়গাটা অবস্থিত। তাহলে তোমাদেরকে যদি কোশ্চেন দেয় উত্তর থেকে দক্ষিণে হিমালয়কে কয় ভাগে ভাগ করেছে? 4 ভাগে। ট্রান্স হিমালয়, বৃহৎ হিমালয়, মধ্য হিমালয়, শিবালিক হিমালয়। ট্রান্স হিমালয়ের মধ্যে 3টা পাহাড় পড়ছে, কারাকোরাম, লাদাখ, জাসকার। লাদাখ আর জাসকারের মধ্যে সিন্ধু নদী, কারাকোরাম লাদাখের মধ্যে সোন নদী গেছে। সিন্ধু নদীর উৎপত্তি কি ভারতে? ভারতের বাইরে তিব্বতে মানস সরোবর থেকে। বৃহৎ হিমালয়ের মধ্যে ঘুরতে যাওয়ার কোনো জায়গা নাই, বেশিরভাগটাই বরফে ঢাকা। এই বরফে ঢাকার জন্য বরফগুলো আস্তে আস্তে জমে জল হচ্ছে, পাহাড় বেয়ে বেয়ে বিভিন্ন নদী উৎপন্ন হয়েছে। যেমন এই সাইড দিয়ে গেছে হচ্ছে মানস সরোবর, মানে হচ্ছে সিন্ধু নদী। এই সাইড দিয়ে গেছে হচ্ছে, যখন ভারতে ঢুকেছে তখন হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর এখান থেকে গেছে হচ্ছে গঙ্গা নদী। তাহলে আমরা দেখলাম আলটিমেট 3টা নদী। সিন্ধুর উপনদীগুলো, শাখা নদীগুলোও আছে। তো আমরা প্রধান যেটা নদী, সিন্ধু নদী, গঙ্গা নদী আর হচ্ছে ব্রহ্মপুত্র নদী, 3টা দেখলাম। মধ্য হিমালয় এর মধ্যে বিভিন্ন ঘোরার জায়গা আছে, শিবালিকের মধ্যে দুন্দুয়ার এলাকাগুলো পড়ছে। আমরা এর থেকে বেশি আর কিছু পড়বো না। এবার পশ্চিম থেকে পূর্বেও হিমালয়কে 3 ভাগে ভাগ করেছে। কাশ্মীর হিমালয়ের মধ্যে, তারপরে হচ্ছে উত্তরাখণ্ড, তারপরে নেপাল হিমালয় পড়বো না। অরুণাচল প্রদেশে হিমালয়কে বলা হয় পাটকুইবুম। নেপাল হিমালয়টা আমরা পড়বো না, কারণ ওটা নেপালের জায়গার মধ্যে পড়ছে, নেপাল ভারতের মধ্যে পড়ছে না। এবার হিমালয় পার করার পর আমরা আরেকটা জিনিস দেখে নেব। এখানে আছে কি আরাবলী পর্বত। আরাবলী পর্বত পৃথিবীর ভারতের সবথেকে প্রাচীন পর্বত। ঠিক আছে, আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। এখান থেকে বোনাস নদী কেটে গেছে। তারপরে আছে হচ্ছে মালব, তারপরে জায়গাটার নাম হচ্ছে মালব। এখান থেকে 3টা নদী বেরিয়েছে। মালবটা কি? মালব জায়গাটা মাঝখানে বিভিন্ন নদী, এদিকে নদী, এদিকে ঢালু, এদিকে গতিপথ, এদিকে নদী বিভিন্ন ঢালু, এদিকে গতিপথ অনুসারে গেছে। তারপরে আমরা পাহাড়ের নাম যদি দেখি, এখানে আমরা পাহাড় দেখব হচ্ছে বিন্ধ্য পর্বত। পুরো পাহাড়ের নাম আসতে দেখলাম। হিমালয় গেল, আরাবলী গেল, মালব গেল, তারপরে দেখছি কি আমরা বিন্ধ্য পর্বত। তার নিচেই দেখবো আমরা সাতপুরা পর্বত। এই পর্বতেরও অনেক গল্প আছে, আমরা ডিটেলসে যাব না, হালকা এগিয়ে যাব। নিচে আছে সাতপুরা পর্বত। এই বিন্ধ্য পর্বত থেকে মাহি নদী উৎপন্ন হয়েছে। দেখো মাহি নদীর গতিপথটা এরকম, মাহি চক্কা লাগায়, তো উপরে গেছে আবার নিচে এসছে। দেখো কর্কটক্রান্তি রেখাকে দুবার কেটেছে মাহি নদী।
বিন্ধ্য পর্বত থেকে কোন নদী বেরিয়েছে? মাহি নদী। এই নিচে আছে নর্মদা নদী, তার নিচে আছে তাপি নদী। নর্মদা নদী আর তাপি নদী, ঠিক বললাম না ভুল বললাম? দেখো একমাত্র তাহলে দেখো এক পাশে তাপি, এক পাশে নর্মদা নদী হওয়ায় সাতপুরা পাহাড়টা এরকমভাবে অবস্থিত। দেখো এখান দিয়ে ধরো সাতপুরা গেছে, হ্যাঁ তাপি নদী গেছে, আর এখান দিয়ে ধরো নর্মদা নদী গেছে, দুই সাইডে মাটিটাকে বসে গেছে, ফলে এই পাহাড়টা দেখে একমাত্র ব্লক পর্বত মনে হচ্ছে না? দুই দিকে ব্লক, দুই দিকের মাটি বসে গেছে, এরকম পর্বতকে ব্লক পর্বত বলে। তাহলে একমাত্র ভারতের সাতপুরা পর্বত হচ্ছে ব্লক পর্বত। এরপরে দেখো এখানে এই পাহাড়টার নাম হচ্ছে কি? পাহাড়টার নাম পশ্চিমঘাট পর্বত। পাহাড়টার নাম কি? পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত হচ্ছে এই তাপি নদীর মোহনা থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত পশ্চিমঘাট পর্বত। টোটাল দৈর্ঘ্য হচ্ছে 1600 কিলোমিটার। হিমালয়ের পরেই ভারতের সর্বোচ্চ দৈর্ঘ্যের দিক থেকে বড় হচ্ছে সাতপুরা পর্বত। এই সাতপুরা না, কী নাম? পশ্চিমঘাট পর্বত। এবার পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বত যেখানে একসঙ্গে মিলেছে সেই জায়গাটার নাম হচ্ছে কি? পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বত যে জায়গাটা একসঙ্গে মিলেছে সেই জায়গাটা একসঙ্গে নাম কি বলো তো? কি? পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বত যেখানে একসঙ্গে মিলেছে, মনে পড়ছে না? নীলগিরি। কি নাম? নীলগিরি। আর এই তাহলে তোমাদের যদি কোশ্চেন দেয় পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বত যেখানে একসঙ্গে মিলেছে, তাহলে নীলগিরি পর্বত। আর নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। নীলগিরি পর্বত শৃঙ্গের নাম দোদাবেতা। এর মধ্যে আরও অনেক পাহাড়ে চড়ানো অনেক ডিটেলস আছে, বুঝতে পারলো? অনেক ডিটেলস আছে। এই পশ্চিমঘাট পর্বতটা বেশ এক লাগাতার আছে। দেখো পর্বতের ঢালটা এরকম আছে, এইভাবে অবস্থিত। দেখো বুঝতে, এদিকটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত। এখানে আছে মুম্বাই, এখানে আছে চেন্নাই। ধরো এখানে মুম্বাই, মানে দেখো এরকমভাবে অবস্থিত। তোমরা আমাকে বলো, যদি যেটা নদী, যদি একটা নদী ধরো বয়ে চলেছে, তাহলে কোন দিক থেকে কোন দিকে বয়ে যাবে? পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যাবে, কারণ দেখো ঢালটা কোন দিকে আছে? এদিকে আছে। আমরা যদি বিভিন্ন নদী বলি, ধরো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, কোন দিক থেকে কোন দিকে বয়ে গেছে? পশ্চিম থেকে পূর্বে বয়ে গেছে। এখানে কি আছে? বঙ্গোপসাগর এসে মিশেছে। তো দেখো উচ্চতা, দেখো ভালো মতো মাথায় কল্পনা করতে গেলাম। এখানে ধরো কোনো লোক আছে, মুম্বাই আছে, এখানকার লোক এই পশ্চিমঘাট পর্বতকে উঁচু দেখবে না নিচু দেখবে? উঁচু দেখবে। এখানে কোনো লোক আছে, এই নর্মালভাবে দেখবে, এই দেখবে বিশাল উঁচু পাহাড়। তাহলে অবস্থান অনুসারে পাহাড়ের উচ্চতা আমরা নির্ণয় করব। এখান থেকে নদী এদিকে বয়ে গেছে, এখান থেকে নদী এদিকে বয়ে গেছে, মানে কি? এদিকে নদী বয়ে যাওয়ার ফলে বিভিন্ন রাস্তাও তৈরি করেছে। আমরা তাহলে বলতে পারবো যে পূর্বঘাট পর্বতটা একটানা হয়নি, নদী বয়ে বয়ে পূর্বঘাট পর্বতকে কেটে গেছে। দেখো কেটে গেছে, একটানা নাই। দেখো কেটে গেছে। আমার যদি বলে কোন দুটা নদীর মাঝখানে পর্বত নাই, গোদাবরী আর কৃষ্ণা নদীর মাঝখানে কোনো পর্বত নাই, ফাঁকা। আর এদিকটা নদীগুলো বেশ, এই পাহাড়টা বেশ একটানা পাহাড়। আরও যদি আমরা নিচের দিকে যাই, এখানে একটা পালঘাট একটা গিরিপথ আছে, এখানকার যদি আরও ডিটেলসে যাই, এরকম পাহাড়টা অবস্থিত। এখানকার তিনটা পাহাড়ের যেখানে জয়েন্ট হয়েছে, নিচের দিকে তিনটা পাহাড় যেখানে জয়েন্ট হয়েছে, এখানে বলা হয় আনাইমুদি। আনাইমুদির সর্বোচ্চ শৃঙ্গের নাম, উপরের অংশটার নাম হচ্ছে আন্নামালাই। এটা পুরোটাই কেরলের মধ্যে অবস্থিত। আনাইমুদি
তিনটা পাহাড় যেখানে জয়েন করছে আনাইমুদি, উপরে নাম আন্নামালাই, উপরে পাহাড়টার নাম কি আন্নামালাই, আর এদিককার পাহাড়টার নাম হচ্ছে পালনি পাহাড়, আর নিচেরটার নাম হচ্ছে নিচের নাম হচ্ছে কার্ডামম পাহাড়। তামিলনাড়ুতে আরও অনেক পাহাড় পর্বত আছে, তো আমরা ডিটেলসে পড়ব। কার্ডামম পাহাড়, নিচেরটার নাম হচ্ছে কার্ডামম পাহাড়। কার্ডামম পাহাড়টা পুরোটাই কোথায় অবস্থিত? কেরলে অবস্থিত। একে এলাচির পাহাড়ও বলা হয়। ঠিক আছে, আমরা বেসিক ইনফরমেশন নিলাম। এটা আরও কিছু নিলে আরও কিছু করা যেত। এর মধ্যে অনেক গিরিপথ আছে, আর গিরিপথ আছে পুরো। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যখন আমরা নদীতে এগাবো ভারতে দেখে বুঝতে পারছি যে এই অংশটা এদিকে ঢাল, গঙ্গার যেগুলো শাখা নদী উৎপন্ন হবে এদিকে বয়ে যাবে, এই অংশটা এদিকে ঢাল, নর্মদা তাপি এদিকে বয়ে গেছে। আর আমরা যদি দক্ষিণ দিকে যাই, দক্ষিণ দিকে একদম এদিকে ঢাল, এই অংশটা এদিকে ঢাল, এই অংশটা এদিকে ঢাল। তাহলে নদীর গতিপথগুলো সেই অনুসারে হবে। যখন যদি তোমাদেরকে বলা হয় দক্ষিণ দিকের নদীগুলো কোন দিকে গতি বয়ে গেছে, পশ্চিম দিকে পূর্ব দিকে বয়ে গেছে, কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে। এবার যদি বলি তার মানে এই যে পশ্চিমঘাট পর্বতটা আছে, পশ্চিমঘাট পর্বতে প্রচুর নদী আছে, প্রচুর নদী গিয়ে সমুদ্রে মিশেছে। তোমরা আমাকে বলতে পারবা পশ্চিমঘাট পর্বতের ডান দিকে যে নদী বয়ে গেছে, পশ্চিমঘাট পর্বতের এদিকটা ডান দিক আর এদিকে বাদিক, ডান দিকে যেদিকে বয়ে গেছে কোন দিকে বদ্বীপ সৃষ্টি করবে? এদিকে বদ্বীপ সৃষ্টি করবে না এদিকে বদ্বীপ সৃষ্টি করবে? বদ্বীপ সৃষ্টি কোথায় করবে? যেখানে নদীর জলটা স্রোতটা কমে যাবে আস্তে আস্তে, সেখানে বদ্বীপ সৃষ্টি করবে, মানে যেখানে নোংরা টোংরাগুলো পুলিকাগুলো জমাতে পারবে। দেখো এদিকে অনেক বালুটলু আছে, জমাতে পারবে, এদিকে একদম ডাইরেক্ট পাহাড় থেকে নেমে গিয়ে নদীতে মিশিয়ে দিচ্ছে, তাহলে এদিকে সাগরে মিশিয়ে দিচ্ছে, এদিকে জমাতে পারবে কি? তার মানে এদিকে বদ্বীপ সৃষ্টি করবে না, এদিকে বদ্বীপ সৃষ্টি করবে। বুঝতে পারলাম জিনিসটা? আরেকবার রিপিট করবো, বুঝলাম? তার মানে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে বয়ে যাওয়া নদী কোনো বদ্বীপ সৃষ্টি করে না, এদিকে নদী বদ্বীপ সৃষ্টি করছে। দেখো নুড়ি কাপড় বালি জমাতে জমাতে এগুলোতে বদ্বীপ সৃষ্টি করবে, বুঝেছে? তোমরা বলতে পারবা কোন দিককার নদীর স্রোত বেশি, পূর্ব দিকে বয়ে যাওয়া নদী না পশ্চিম দিকে বয়ে যাওয়া নদী? পশ্চিম দিকে নদীর স্রোত বেশি, বুঝেছে? এবার কত আরও ডিটেলসে গাবো, যদি একবার অনেক কিছু বলে দিলাম। হিমালয়ের ব্যাপারে অনেক গল্প আছে, আরাবলিরও অনেক গল্প আছে, তারপরে হচ্ছে মালবেরও অনেক গল্প আছে, এখানে অনেক ড্রাগন ট্র্যাপের অনেক গল্প আছে। আমরা বেসিক ইনফরমেশন দিলাম, আস্তে আস্তে আরও গেবো। এই পর্বতের মাঝখানে যে গ্যাপটা থাকে একটা পর্বতকে পার করার, ওটাকে বলে হ্রদ। ঠিক আছে, দেখো একটা আমরা যে হিমালয়টা আছে, এটা ধরো পাহাড় আছে, পাহাড় যদি কেউ পার করে এইভাবে উঁচুতে হতে পার হবে না, পাহাড়ের মাঝখানে একটা গ্যাপ থাকে, পাহাড়ের মাঝখানে গ্যাপ, দেখো এখানে গ্যাপ আছে, যেমন এই গ্যাপের মাধ্যমে এখানকার লোকগুলো এখানে যেতে পারবে, নাহলে তো পাহাড় প্রত্যেকবার পাহাড় উঁচু উঁচু করে যাওয়া সম্ভব না। কারাকোরামের মাঝে আছে কারাকোরাম গ্যাপ, গিরিপথ। লাদাখের মাঝখানে আরও বিভিন্ন আছে, জাসকারের মাঝখানেও গ্যাপ আছে, পশ্চিমঘাট পর্বতের মাঝখানেও গ্যাপ আছে। আমরা এগুলো গিরিপথ আস্তে আস্তে ডিটেলসে করব। তো এটা এর মধ্যে থাক, ঠিক আছে।